সিএসসি ভবনের সামনে আজ বেশ কোলাহল দেখা গেল। সচরাচর এমন দেখা ভার। চারুর আজ ক্লাস ছিল, তাই এসেছে ও। ক্লাস শেষ হতে বেরোলে কানে এলো বেশ চেঁচামেচির শব্দ। উৎসুক হয়ে তাকালো সেদিক পানে। কিসের ঝামেলা হচ্ছে ওখানে? প্রশ্নটা এলো ভেতর থেকে। চারু উৎসুক হয়েই এগিয়ে গেল সেদিকে। যত এগোচ্ছে ততই যেন চেঁচামেচির শব্দ কানের পর্দা ভেদ করে যাচ্ছে। ভিড় ঠেলে এসে দাঁড়ালো চারু। অমনি চমকে উঠল আরজানকে দেখে। আরজান কাউকে মারছে। চারুর রাগ উঠে গেল আরজানের কাজকর্ম দেখে। তাই কিছু না ভেবেই তেড়ে গেল আরজানের পানে। যাকে মারা হচ্ছে তার তোয়াক্কা না করে চারু আরজানের সামনে দাঁড়াতেই ছেলেটার উদ্দেশ্যে ছোড়া ঘুষিটা চারুর কপাল বরাবর পড়ল। আরজান বুঝে ওঠার আগেই ঘটে গেল ঘটনাটা। তবে যতক্ষণে তার উপলব্ধি হলো ততক্ষণে চারুর কপাল কেটে কালচে হয়ে উঠল। চারু ব্যথা পেয়ে নিচে পড়ে আহ করে কপাল চাপল। আরজান সচকিতে তাকালো চারু পানে। চারুর কপালে হাত চাপতে দেখে বুঝে গেল ঘটনাটা কি ঘটেছে। চারপাশে হই হই বেড়ে গেল মুহূর্তেই। আরজান যাকে মারছিল সে ঘটনার আকস্মিকতায় পাল্টে খেলো। এই বদমেজাজি বদরাগী সাইকোটার বাঁচার একটাই উপায়, যেমন ভাবা তেমনি কাজ। আরজান হাঁসফাঁস করে চারুকে ধরতে গেলেই হ্যাচকা টানে ওকে উঠিয়ে আনলো ছেলেটা। তড়িঘড়ি চারুকে নিজের দিকে টেনে নিয়ে চারুর শাড়ির আঁচলখানা পেঁচিয়ে ধরল নিজের হাতে। চারু ভরকে গেল ছেলেটার এমন কাণ্ডে এবং তার চেয়েও বেশি লজ্জা এবং অপমানবোধে পড়ে গেল। কপালের ব্যথা ভুলে সহায়হীন দৃষ্টিতে তাকালো ছেলেটার পানে। একটা মেয়ের সম্মান টেনে ছেলেটা নিজের আত্মরক্ষার অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ছি! ছেলেটার এহেন কাণ্ড দেখে আরজানের বুকের ভেতরটা চিচ্চির করে উঠল। পূর্বের চেয়েও রাগটা আরও ভয়ানক রূপ নিল। রাগে কপালের দুপাশের রগগুলো ছিটকে উঠল যেন। চোখের আবরণ রক্তিম হতে হতে মুষ্টিবদ্ধ হয়ে গেল হাত। অনেক মেরেছিস শালা, কিছু বলিনি। মেয়েদের জন্য খুব দৌড় তোর, তাই না? মানব দৌড়বি হবি, মানব সেবা। হ্যাঁ, এবার নে দেখি কেমনে করে বাঁচাস এই মেয়েকে। আরজানের রাগী মুখখানার রং হঠাৎ করে পাল্টে গেল। রাগী মুখে এসে পড়ল তাচ্ছিল্য মিশ্রিত হাসি। মুষ্টিবদ্ধ হাত জোড়াও খুলে গেল। ডান হাতটা তুলে আরজান কপাল চুটকে তাকালো ছেলেটার পানে। ছেলেটা তারই ক্লাসমেট, ওর নাম রাজু। রাজুর আসল কাজই হলো মেয়েদের টিজ করে বেড়ানো, মেয়েদের রেটিং করা। এর জন্য আরজান এর পূর্বে ওকে অনেকবার ভালোভাবে বুঝিয়েছে, কিন্তু না, ও শুধরাবার নয়, বরং ওর উচ্ছৃঙ্খলপনা দিনকে দিন বেড়ে গিয়েছে। আর আজ তো মাত্রা ছাড়িয়ে গেছে। বাজে ইন্টেনশনে একটা মেয়ের গায়ে হাত দিতে যাচ্ছিল, ভাগ্যিস দেখে ফেলে আরজান। অতঃপর মারামারি পর্যায়ে আরম্ভ হয়। তবে এবার যে রাজুর সীমার সর্বোচ্চ ঊর্ধ্বে চলে গেছে, একদম সর্বোচ্চ পদে। সে কি হাঁটছিস যে? ভয় পেয়ে গেলি নাকি? ভয় তো পাবি, ভয় তো পাবি। একবার চিন্তা কর, যদি আমি এক্ষুনি এই মেয়ের শাড়ির আঁচলটা টেনে খুলে। রাজু প্রলাপ সম্পূর্ণ সমাপ্ত হলো না, তার পূর্বেই বুকের ওপর কারো সজোরে লাথি পড়তেই হাওয়ার গতিকে ছিটকে পড়ল রাজু বেশ খানিকটা দূরে, যা দেখতেই সকলের মাঝে এক আতঙ্কের সৃষ্টি হলো। রাজুর হাতে চারুর আঁচল পেঁচিয়ে থাকার দরুন ওর সঙ্গে সঙ্গে চারুও পড়ে যেতে নিল। তবে প্রত্যেকবারের ন্যায় এবারও আরজান ওকে ধরে ফেলে, কিন্তু অন্যবারের তুলনায় এবার আরজানের ওকে আঁকলে ধরার কৌশলটা ভিন্ন ছিল এবং বেশ অপরিচিত। সে চারুকে ধরে ফেলে টেনে আনলো নিজের খুব কাছে। চারু ভয়ার্ত দৃষ্টিতে কিছু অবলোকন করার মতো অবস্থায় রইল না। আরজান ওকে মিশিয়ে নিল নিজের সাথে। চারু তখনও ভয় পেয়ে আছে, তাই একজোড়া অবলম্বন নিহিত হস্তদ্বয় পেতেই শক্ত করে আঁকড়ে ধরতে চাইল। চারু জানে এই আশ্রয়ার্থী হাত জোড়াই সবচেয়ে বেশি নিরাপদ ওর জন্য। মুহূর্তের জন্য ওর কি হয়েছিল ও জানে না, কিন্তু এই মুহূর্তে ওর আরজানের প্রশ্রয়টা ভীষণ প্রয়োজন ছিল। রাজু কুকিয়ে উঠল ব্যথায়। ও চিন্তিত, ও বুকের হাড়গুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। রাজুর কোকানোর স্বর কানে ভেসে আসতেই আরজানের পূর্বের রাগটা মাথাচাড়া দিয়ে উঠল। রাজুর করা সকল বাজে কাজগুলো সে অবশ্যই ক্ষমা করে দিত, কিন্তু রাজু তার ভালোবাসার মানুষটার দিকে ওর কুকুরের দৃষ্টি দিয়েছে। ওর নোংরা হাত দিয়ে ওর চারুকে ছুঁয়েছে, চারুর শাড়ির আঁচল নিজের দখলে রেখেছে, এমনকি চারুর সম্মানহানির চিন্তা করেছে। এত কিছুর পর রাজুর কোনো ক্ষমা হয় না। আজ রাজুকে মরতে হবে, মরতেই হবে।
সশব্দে ডান গালে চর পড়তেই মাথা নিচু করে নিল আরজান। অপরাধ বোধ এবং একরাশ অসহায়তা জাপটে ধরল তাকে। বাঁ হাতে তালু চুইয়ে রক্ত ঝরছে। চারুর রক্তিম দৃষ্টিজোড়া তাকে আরও পোড়াচ্ছে। চারু ঠিক কেন তাকে মেরেছে জানে না আরজান, শুধু এটুকু জানে চারু অকারণে তাকে মারেনি। চারু হয়তো প্রতিশোধ নিয়েছে, চারুকে মারার প্রতিশোধ। কিন্তু না, আরজানকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে চারু তার ডান হাতটা ধরে টেনে নিয়ে গেল ওকে রুমের ভেতরে। আরজান অবাক হয়ে দেখছে চারুকে। চারু কোনো কথা বলছে না, ক্ষণে ক্ষণে চাপা নিঃশ্বাস ফেলছে। মনে হচ্ছে যেন কোনো কারণে চারুর দম বন্ধ হয়ে আসছে। আরজানকে বিছানায় বসিয়ে দিয়ে কিছু খুঁজতে লাগলো চারু। আরজান ওকে কিছু খুঁজতে দেখে এক বুট সাহস নিয়ে জিজ্ঞেস করলো, কিছু খুঁজছেন? আমি হেল্প করব? আরজানের কথায় আরও রেগে গেল চারুর। তেতে ওঠা গলায় বলল, বিষ খুঁজছি, আসুন হেল্প করুন। আরজান মাথা নুইয়ে নিল। বুঝলো চারু ভয়ানক রকমের রেগে গেছে। চারুকে এমন রাখতে আগে কখনো দেখেনি আরজান। আচ্ছা, এর পেছনে কি সকালের ওই ঘটনাটাই দায়ী? সকালের ঘটনাটার জন্যই এত ক্ষেপে আছে চারু? চারু একটা ফার্স্ট এড বক্স নিয়ে এলো। আরজানের সম্মুখ পানে বসে বক্স খুলে নাড়াচাড়া করতে লাগলো। আরজান এক মনে দেখতে লাগলো ওকে। কপালের ডান পাশটায় ছোট্ট একটা ব্যান্ডেজ লাগানো। আরজান নিজেই লাগিয়ে দিয়েছিল। অন্য দিনের ন্যায় আজ ওর কপালের টিপটা নেই। কখন যে পড়ে গেছে জানে না ও নিজেই। লাল টকটকে ঠোঁটটা আজ বেশ রুক্ষ, মুখটাও শুকনো, বাকি দিনগুলোর মতো। চারুকে এমন দেখতে খুব কষ্ট হচ্ছে আরজানের। ইচ্ছে করছে তার রাগিনীকে একবার আষ্টে পৃষ্ঠে নিজের সাথে জড়িয়ে নিতে, অতঃপর তার সকল দুঃখগুলোকে এক নিমিষে শুষে নিতে। পরিশেষে তার শ্যামলিনীর যেন কোনো দুঃখ অবশিষ্ট না থাকে। চারুলতা, কি করছেন? আরজান তীব্র যন্ত্রণায় মৃদু চেঁচিয়ে উঠে নিজের ব্যথার জানান দিল। চারু নির্বিকার, ওর কাজ করছে। কাটা জায়গায় খানিকটা অ্যান্টিসেপটিক পড়তেই মরিচ লাগার মতো জ্বলে উঠল আরজানের হাত। চারু অ্যান্টিসেপটিক মুছে দিয়ে একটা ভায়োডিন মলম বের করে লাগিয়ে দিল। আগের থেকে জ্বালা কিছুটা কমে এলো। আরজান নিজেকে শান্ত করার তীব্র প্রয়াস চালাচ্ছে। হাতে ব্যান্ডেজ করার কাজ শেষ। বক্স গুছিয়ে চারু চুপচাপ উঠে যেতে নিলেই আরজান ওর হাত ধরে আটকালো। অসহায় দৃষ্টিতে ওর মুখ পানে তাকিয়ে রইল খানিকক্ষণ। চারু কথা বলল না কোনো, চুপচাপ বসে রইল। যা দেখে আরজানের ভেতরে ঝড় উঠল। অপরাধবোধটা বেড়ে গেল তরতর করে। কয়েক মুহূর্ত গড়িয়ে গেলে আরজান উপলব্ধি করল চারু কাঁদছে। থমকে গেল আরজান। চারু কাঁদছে কথাটা মস্তিষ্কে হানা দিতেই হৃৎপিণ্ডটা ছিটকে বেরিয়ে আসতে চাইল। পরক্ষণেই ফুপিয়ে উঠল চারু। অর্থাৎ সে চেয়েও নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না। আরজান অমনি বসে পড়ল চারুর পায়ের কাছে। চারুর হাত দুটো শক্ত করে ধরার চেষ্টা করে কাতর কণ্ঠে বলে উঠল, চারুলতা, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? আমি কোনো ভুল করেছি? আবার কোনো কাজে আপনি কষ্ট পেয়েছেন? আমি সরি চারুলতা, আমি জানি আমি কোনো ভুল করেছি। আমারই কোনো ভুলের জন্য কষ্ট পাচ্ছেন আপনি। আমাকে ক্ষমা করে দিন প্লিজ চারুলতা। আপনি এভাবে কাঁদবেন না। আপনার চোখে জল দেখলে আমি মরে যাই শ্যামলিনী, প্লিজ। চারুর কান্না থামলো না। কাঁদতে কাঁদতেই কিছু বলার চেষ্টা করতে লাগলো চারু। আপনার পাগলামি দিন দিন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে আরজান। আমি আপনাকে বলে দিচ্ছি, কোনো কিছু অতিরিক্ত ঠিক নয়। কেন করলেন এমন? আমি কি করেছি প্লিজ বলুন। এসব কেন করলেন আপনি? প্লিজ মিথ্যে বলবেন না। আমি জানি আপনি এসব ইচ্ছাকৃত করেছেন। চারু আরজানের ব্যান্ডেজ করা হাতটা তুলে ধরল সম্মুখে। আরজান বুঝতে পারলো চারু কেন কষ্ট পেয়েছে আর কেন কাঁদছে। আরজান ভেবে কুল পেল না যে সে খুশি হবে নাকি দুঃখ করবে। চারু তার কষ্টে কাঁদছে। হ্যাঁ, চারু তার কষ্টেই কাঁদছে। অর্থাৎ চারুরও একটু একটু ভালোবাসতে শুরু করেছে এই পাগলটাকে। আরজানকে নির্বিকার থাকতে দেখে চারু তার পাশ কাটিয়ে উঠে গেল। কান্না জড়ানো গলায় এক আকাশময় অভিমান নিয়ে বলল, আপনাকে এত মহান হতে কে বলেছে? মেয়েদের সম্মান রক্ষা করবেন খুব ভালো, তাই বলে ক্যাম্পাসে দাঁড়িয়ে মারপিট করবেন? ধরে নিলাম কোনো সৎ উদ্দেশ্যে আপনি মেরেছেন ওকে। তারপর আমার শাড়ির আঁচল ধরল কি? ওকে তো আপনি মেরেই ফেলেছিলেন। অতপর সব ঝামেলা শেষে বাড়ি ফিরলেন। তারপর হঠাৎ আবার নিজের হাত নিজে কেটে চলে এলেন আমার কাছে। এসবের মানে কি আরজান? আপনি ইচ্ছে করে মারেননি আমাকে, আমি জানি সেটা, তাই বলে নিজের হাতটা এমন করে। আমি আপনাকে আঘাত করেছি চারুলতা, এর শাস্তি তো আমাকে পেতেই হতো। পেছন থেকে বড় মুখ করে বলে উঠল আরজান। যা শুনতেই কপাল কুঁচকে গেল চারুর। তেতে উঠে বলল, জাস্ট শাট আপ। সব জিনিস নিয়ে এত কেন বাড়াবাড়ি আপনার?
ভালোবাসি যে। চারু বিরক্তির নিঃশ্বাস ছাড়ল। আর কোনো কথা বলতে চায় না ওই ছেলেটার সাথে, তাই চলে যেতে নিল। কিন্তু পূর্বের ন্যায় এবারও ওকে আটকে দিল আরজান। তবে এবার আর হাত ধরে নয়, পেছন থেকে চারুর শাড়ির আঁচল টেনে। আঁচলে টান পড়তেই থমকে দাঁড়ালো চারু। বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। হাত চাপলো কাঁধের ওপর, আতঙ্ক চাপলো মনে। কি করছে আরজান? আমার কথা শেষ হয়নি চারুলতা, প্লিজ যাবেন না। বলতে বলতে সম্মুখে এসে দাঁড়ালো আরজান। ওর চাহনির ধরন আজ ভিন্ন, কীরকম যেন। পড়তে পারল না চারু। আরজান হুট করে খুব কাছে চলে এলো চারুর। চারু ভরকে গিয়ে পিছিয়ে পড়তে নিলেই এক হাতে ওর কোমর পেঁচিয়ে নিজের সাথে চেপে ধরল আরজান। চারুর দম আটকে এলো, চোখের আকার বড় বড় হয়ে গেল। শুকনো গলায় ঢোক গিলতে নিলেই আরজান আলতো পরশে আবদ্ধ করলো চারুর ওষ্ঠদ্বয়। চারু ভয়, বিভ্রান্তি, আশঙ্কা এবং উদ্বেগ নিয়ে বন্ধ করে ফেলল নেত্রযুগল। চারুর ওষ্ঠদ্বয়ে গভীর এক চুম্বন এঁকে দেয় আরজান। যখন চারু একথার উপলব্ধি করল, ঠিক তখনই আরজানকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় নিজের কাছ থেকে। ফের পরক্ষণেই আবারও একটা চর পড়ে আরজানের ডান গালে। আরজান পূর্বের ন্যায় ফের নুইয়ে নেয় মাথাটা। এক ঝাঁক অপরাধবোধ ফের জাপটে ধরে ওকে। অফিসে এসে নিজের সব কাজ গোছালো চারু। বসের দেওয়া ছোট বড় টাস্ক কমপ্লিট করলো। বস খুশি হলো, সবই ঠিক চললো, কেবল চারুর মনটা ছাড়া। গতকালের অমন উদ্ভট ঘটনাটা চারু চেয়েও ভুলে যেতে পারছে না। থেকে থেকে কেবল চোখের সামনে ভেসে উঠছে আরজানের করা পাগলামি। ছেলেটা একদম পাগল হয়ে গেছে। ভালোবাসি ভালোবাসি করতে করতে সব কিছুর মাত্রা ছাড়িয়ে গেছে সে। চারু তাকে চর মেরে একদম ঠিক করেছে। দরকার ছিল আরও একটা চর বসানো। হোয়াট হ্যাপেন মিস চারু? ইজ এভরিথিং ওকে? পেছন থেকে কারোর গলা ভেসে আসতেই চমকে উঠল চারু। অমনি কফির কাপ থেকে খানিক পরিমাণ গরম কফি উপচে পড়ল তার হাতে। চারু আবারও চমকালো। মুখ থেকে বেরিয়ে এলো ছোট্ট গোঙানির আওয়াজ। আহ করে হাত ছাড়তে নিলেই পেছন থেকে হন্তদন্ত হয়ে সামনে এসে দাঁড়ায় কেউ। চারু হাতের ব্যথায় খেয়াল করলো না তাকে। আগন্তুক চটজলদি চারুর হাতটা টেনে নিয়ে চুবিয়ে ধরল একটা গ্লাসে। পরক্ষণেই তাতে ঢেলে দিল খানিকটা ঠান্ডা জল। চারু একটু স্বস্তি পেল তাতে। তবে তাতেও ওর মুখের ভাবভঙ্গি পরিবর্তন হলো না। এর মানে হাতটা বেশ ভালোভাবেই পুড়েছে, খুব জ্বলছে নির্ঘাত। হ্যাভ ইউ গন ম্যাড? ইস, পুড়ে গেল তো হাতটা। চারু খেয়াল করলো কথাটা। পূর্বের ন্যায় আবারও চমকে উঠল। এবার মানুষটাকে সামনে থেকে দেখতে পেয়ে ভরকে গেল চারু। কারণ এই মুহূর্তে চারু তাকে মোটেও আশা করানি। আরও ভরকালো তাকে ওর হাত ধরে রাখতে দেখে। অস্বস্তি এবং জড়তায় ভয় কুণ্ঠা হলো চারু। খুব দ্রুত নিজের হাতটা ছাড়িয়ে নিল মিহাদের থেকে। মিহাদও অবশ্য এতক্ষণ ঘুরেছিল। চারু ওর হাতটা টেনে নিতে চেতনা ফিরল তারও। ও সরি, আই এম সরি। সরি স্যার। ইটস ওকে ম্যাম। তা আপনি কোন খেয়ালে ডুবেছিলেন? আমি কিন্তু অনেকক্ষণ যাবত আপনাকে ডাকছিলাম। চারুর মুখটা কেমন অসহায় হয়ে গেল। সে কি কাণ্ড! বস ওকে ডেকেছে আর ও টেরই পেল না। সরি স্যার, আমি অ্যাকচুয়ালি। ইটস ওকে, ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড। বাই দ্য ওয়ে, সব কিছু ঠিক আছে তো? মৃদু হেসে জিজ্ঞেস করলো মিহাদ। চারু অস্বস্তিদায়ক হাসল। হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, অল ওকে স্যার। গুড। অফিস আওয়ার তো শেষ হচ্ছে, বাসায় যাবেন না? হ্যাঁ স্যার, একটা ফাইল বাকি আছে, ওটা কমপ্লিট হলেই চলে যাব। মিহাদ কেবল মুচকি হেসে হ্যাঁ বোধক মাথা নাড়ল। চারু কফিটা নিয়ে চলে গেল। মিহাদ ওর যাওয়ার পানে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে নিজের কাঁধ চাপড়ে বলল, ও কাম অন মিহাদ, এভাবে আমতা আমতা করলে তো চলবে না। ইউ হ্যাভ টু ম্যান। ইয়া, ইউ ক্যান। অন্যমনস্ক হয়ে বড় রাস্তার মোড় ধরে হাঁটছে চারু। মাথা থেকে আরজানের করা কাণ্ডটি হটছেই না। কি এক মহা ফ্যাসাতে পড়লো বেচারি। বারংবার একই ঘটনার রিপিট টেলিকাস্ট হচ্ছে। উফ, মহা যন্ত্রণা। হঠাৎ পেছন থেকে একটা গাড়ির বরাবর হর্ন দেওয়াতে বিরক্ত হয়ে পেছনে তাকালো চারু। তবে পেছনে তাকাতে যাকে দেখলো তাতে আর বিরক্তি নয়, এক রাশ অস্বস্তি ওকে চেপে ধরলো। মিহাদ চৌধুরী গাড়িতে বসে বারবার হর্ন বাজাচ্ছে। চারু পেছনে মুড়ে তাকাতেই মুচকি হাসল সে। চারু জোরপূর্বক হাসার চেষ্টা করার মাঝে বলে উঠল মিহাদ, কোথায় তো যাচ্ছেন? বয়স। গাড়ি পাননি নিশ্চয়ই? চারু আশেপাশে একবার তাকালো। গাড়ি তো ঠিকই পেয়েছে, কিন্তু ওঠেনিও। সেই তখন থেকেই যে অন্যমনস্ক হয়ে হাঁটছিল। না আসলে। বুঝেছি, আসুন আমি আপনাকে নামিয়ে দিচ্ছি আপনার বাসায়। চারু চমকে উঠল, অস্বস্তিতে উসখুস করতে লাগলো।
তার প্রয়োজন হবে না স্যার, আমি গাড়ি পেয়ে যাব। আরে ইতনা ক্যা শর্মানা, আসুন, নো প্রবলেম। চারু মনে মনে 100টা অনিচ্ছা নিয়ে জোরপূর্বক হাসল। ওর একদম ইচ্ছে করছে না বসের গাড়িতে ওঠার। আজ অবধি এখনও আরজানের গাড়িতে ওঠেনিও, কিন্তু বসের সাথে আরজানের তুলনা করলে কি করে হবে? উনি যে ওর অফিসের বস, নিজে থেকে আগ্রহ করেছেন, সেখানে না ওঠাটাও অভদ্রতা। প্লিজ কাম। চারু নিঃশব্দে উঠে বসলো, এছাড়া আর কোনো উপায় ছিল না। মিহাদ গাড়ি স্টার্ট দিল। চারু প্রথম থেকেই বেশ নিশ্চুপ। ব্যাপারটা গভীরভাবে নিরীক্ষণ করলো মিহাদ। অবশেষে এক পর্যায়ে জিজ্ঞেস করে বসলো, আপনার কি হয়েছে বলুন তো? সত্যি কি সব ঠিক আছে? চারু এবার মনে মনে একটু বিরক্ত হলো। লোকটা মনে হচ্ছে একটু বেশি হাইপার হচ্ছে ওকে নিয়ে। মিহাদ আবারও বলে উঠল, আপনাকে ফার্স্ট ডে যেদিন দেখেছিলাম সেদিন কিন্তু আপনি এক অন্যরকম আপনি ছিলেন। গতকাল দেখলাম মাথায় ব্যান্ডেজ নিয়ে এলেন, আজ আবার এতটা অন্যমনস্ক হয়ে আছেন। আই থিঙ্ক। চারু বিরক্তির বহিঃপ্রকাশ ঘটাতে না পারলেও মিহাদকে থামানোর ছোট্ট একটা টেকনিক অবলম্বন করলো। তার কথার মাঝেই বলে উঠল, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আসার পথে, ওসব নিয়েই ভাবছিলাম। হোয়াট অ্যাক্সিডেন্ট? দিস ইজ নট ডান মিস চারু। আই হ্যাভ টু শো দ্যাট ইউ আর নট সিরিয়াস অ্যাবাউট ইউর লাইফ। চারু চুপ করে রইল। এই লোকটাকে চুপ করাতে গিয়ে যে কথার বান আরও ঢিলা করে দিল বলে মনে হচ্ছে। চুপ করে থাকার চেয়েও আরও এখন অধিক কথা বলছে। মিহাদ আরও বেশ কিছু কথা বলল। চারু কোনটা করা উচিত কোনটা উচিত নয় বুঝতে পারছে না। চারুর জবাবে চুপ করে থাকলো, মাঝে মাঝে শুধু হুঁ হাঁ করে জবাব দিল। রাত 8টা। রাতের খাবার রান্না করে বের হলো চারু। হাত মুখ ধুয়ে এবার বাবার ঘরে উকি দিল। জয়নাল সাহেব আরাম কেদারায় বসে বই পড়ছেন। আরজান তাকে আলমারি ভর্তি বই কিনে দিয়েছে। সারাদিন সেসব নিয়েই সময় কাটান জয়নাল সাহেব। চারু বাবাকে দেখে চলে গেল নিজের রুমে। বাবা বলল আজ সারাদিনে আরজান একবারও আসেনি বাসায়, সকাল থেকে একটা কলও করেনি। চারু বাসায় ফিরতেই জয়নাল সাহেব জিজ্ঞেস করেন ওকে। আশ্চর্যজনক হলেও আরজান আজ তাকেও কোনো রকম ফোন কিংবা মেসেজ করেনি। না চাইতেও চিন্তা হচ্ছে চারুর। তোয়ালে নিয়ে হাত মুখ মুছতে মুছতে চারু ব্যালকনিতে এসে দাঁড়াতেই টের পায় আজ ভীষণ ঠান্ডা পড়েছে। বিকেলবেলাতেও এতটা ঠান্ডা লাগেনি ওর। চটজলদি ভেতরে গিয়ে একটা চাদর নিয়ে এসে দাঁড়ায় ব্যালকনিতে। সারাদিন আরজানকে বকাঝকা করলেও এখন চিন্তাটা ক্রমশ বাড়তে লাগলো চারুর। যাই কিছু হয়ে যাক না কেন, আরজান কখনো ওকে বিরক্ত না করে থাকবে না। চারু ফোনটা হাতে নিল। না, এখনও কোনো খবর নেই ছেলেটার। চারু কি ভাবতে ভাবতে নিজেই কল করলো আরজানকে, কিন্তু নাম্বার যে বন্ধ বলছে। চারুর টেনশন বাড়তে লাগলো। কোথায় আছে পাগলটা? ঠিক আছে তো। চারুলতা? হঠাৎ ভেসে এলো আরজানের শীতল কণ্ঠস্বর। চারু চটজলদি পেছন মুড়ে তাকালো। আরজান এসেছে। কথাটা মনে হয় ওর ভেতরের আনন্দের মেলা বসালো যেন, কিন্তু পেছন মুড়ে তাকাতে ক্ষুণ্ণ হলো মন। আরজান আসেনি, ওটা চারুর কল্পনা। এনাফ ইজ এনাফ আরজান। সব কিছুর একটা লিমিট থাকে, তুমি কিন্তু সব ব্যাপারে লিমিট ক্রস করে ফেলেছো। আমি কিন্তু তোমার বিষয়ে আর কোনো কনসিডার করব না, বলে দিলাম। আরজান তাচ্ছিল্য মিশ্রিত হাসল। আরজানের ডান গালটা লালচে হয়ে আছে। গতকাল থেকে কেবল চড়ই খেয়ে যাচ্ছে সবার থেকে। প্রথমে চারু, তারপর মা, এবার অবশেষে বাবা। তোমার দয়া আমি চেয়েছি বাবা? চাইনি তো। আমি তো অনেক আগেই বলে দিয়েছি আমি আলাদা থাকবো, নিজে আলাদা ফ্ল্যাট নিয়ে থাকবো। কিন্তু না, তাতেও তোমার প্রবলেমের অন্ত ছিল না। আর এখন কি নিয়ে প্রবলেম? আমি তোমাদের সাথে থাকি বলে? আরজান, ছেলে মানুষই ছাড়ো, আমরা কিন্তু একবারও একথা বলিনি তোমাকে। তুমি আমাদের সন্তান, আমাদের একমাত্র ছেলে। তুমি আমাদের সাথে থাকবে না তো কই থাকবেই? যেখানেই থাকি না কেন, অ্যাটলিস্ট মানুষের মাঝে বেঁচে থাকবো। আবার এখানে দম বন্ধ হয়ে আসে বাবা, বিশ্বাস করো, দম বন্ধ হয়ে আসে। আর আসবে নাই বা কেন? এখানে কোনো মানুষ থাকে নাকি? আরজান। আরজান টলল না, সে তার বাণীতে অটল। আজিজ সাহেবের সমস্যা, আরজান এখনও চারু এবং জয়নাল সাহেবের সাথে যোগাযোগ রেখেছে। সে আরজানকে একবার নয় বারবার বলেছে ওদের সাথে কোনো রকম যোগাযোগ রাখা চলবে না, কিন্তু আরজান শোনেনি। তার বারণ করা কাজই বারবার করে গিয়েছে। মাঝরাতে বাসার কলিং বেল বাজতেই হড়বড়িয়ে উঠে বসে চারু। কেবল একবার নয়, বার কয়েক বেজেছে কলিং বেল। হুট করে ঘুম ভেঙে গেল ওর। এত রাতে কে এলো? কথাটা মনের ভেতর ডাক পারতেই কিঞ্চিত শিহরিত হলো ভয়ে।
গায়ের ওপর থেকে চাদর সরিয়ে দ্রুত নামলো বিছানা থেকে। টেবিল ল্যাম্পটা জ্বালাতে জ্বালাতে আরও একবার কলিং বেল বাজলো। চারুর এবার সত্যি সত্যি ভয়ে কাটা দিচ্ছে শরীর, কেমন এক সূক্ষ্ম ভয়, প্রকাশ্যেও নয় অপ্রকাশ্যেও নয়। হঠাৎ মনে হলো বাবা কি কোথাও বেরিয়েছিল, কিন্তু বাবা ওকে না বলে কোথায় বা বের হবে।